হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম ক্লাস, মানে আমাদের পরিবেশের জন্য যেটা ভাবনা, কনসার্ন অ্যাবাউট এনভায়রনমেন্ট, সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি। এই চ্যাপ্টারটা তোমাদের বলি যে মূলত এখানে কিন্তু কনসেপ্ট খুব বেশি নেই, বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা ওরিয়েন্টেড চ্যাপ্টার। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এমসিকিউ আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, এবং শর্ট কোশ্চেন, মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের একটা প্রশ্ন আছে। ওকে, তাহলে 3 নম্বর কোনো প্রশ্ন আসে না, 2 নম্বর প্রশ্ন, ম্যাক্সিমাম বড় প্রশ্ন হচ্ছে 2 নম্বরের। তাহলে এখানে আমাদের ডেটা ওরিয়েন্টেড বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো বেশিরভাগ আমাদের মুখস্থ করার মতো, সেই ডেটাগুলো আমাদের মনে রাখতে হয়। ওকে, তাহলে আমাদের টেক্সট বুকটা থেকে আমরা এই চ্যাপ্টারটা বোঝাবো, এবং এখানে যে বিষয়গুলো রয়েছে, যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, স্কুলের পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বা মাধ্যমিকের কোন জায়গাগুলো তোমরা বেশি করে জোর দেবে, সেই জায়গাগুলো আমি আলোচনা করব, এবং যেখানে বিষয়গুলো ব্যাখ্যা করার প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমি খুব সহজ করে, জলের মতো একদম সহজ করে কিন্তু বুঝিয়ে দেবো। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। ওকে, প্রথমে আমাদের বায়ুমণ্ডল, মানে তোমরা জানো যে আমাদের এই পৃথিবী যদি থাকে, এই মানে যদি একটা পৃথিবী, যদি এটা ধরো পৃথিবীর বাইরে আমরা অবস্থান করি, পৃথিবীর ভেতরে তো নয়, পৃথিবীর বাইরে আমরা অবস্থান করি, এই বাইরে পৃথিবী পৃষ্ঠে অবস্থান করি, এবং পৃথিবীকে ঘিরে কিন্তু মানে চাদরের মতো কি রয়েছে, বিভিন্ন রকম লেয়ার রয়েছে, পরপর আমাদের কিন্তু লেয়ার রয়েছে, পরপর আমাদের কি রয়েছে, লেয়ার কিন্তু আছে, বায়ুমণ্ডলে কিন্তু লেয়ার রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, এটা আমাদের পৃথিবী, এবং তাকে ঘিরে কিন্তু আমাদের কি রয়েছে, বিভিন্ন রকমের বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে। তাহলে পৃথিবীকে ঘিরে একটা মানে বাতাসে যেটা অদৃশ্য আবরণ, যেটা ঘিরে থাকে, এবং যেটা জীবের শ্বাসকার্যের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, তাই না? এখানে দেওয়া হয়েছে যে অভিকর্ষ বলের প্রভাবে, অবশ্যই অভিকর্ষ আছে বলে বায়ুমণ্ডলটাকে আকর্ষণ করে ধরে রেখেছে। ওকে, এবং অভিকর্ষ আছে বলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যেগুলো ট্রপোস্ফিয়ার, আমরা পরপর লেয়ারগুলো পড়বো, সেই দিকে বাতাসের ঘনত্ব বেশি, তাই না? তাহলে মানে অভিকর্ষ বলের প্রভাবে এখানে কি হচ্ছে, ভূপৃষ্ঠের উপরিভাগে বলয়াকারে, একদম বলয়ের মতো পরপর কিন্তু কয়েক হাজার কিলোমিটার জুড়ে যে একটা গ্যাসীয় আবরণ বা গ্যাসীয় বাতাবরণ রয়েছে, সেটাকে আমরা কি বলবো, বায়ুমণ্ডল বলবো। এর মধ্যে প্রথম যেটা লেয়ার যদি আমরা বলি, ফার্স্ট লেয়ার যেটা 1 নম্বর লেয়ার, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। কেমন ট্রপোস্ফিয়ার, এখানে দেখো তোমাদের বলি অনেক বইয়ে ট্রোপোস্ফিয়ার লেখা থাকে, তোমরা কিন্তু ট্রপোস্ফিয়ারটা লেখার চেষ্টা করবে, ট্রোপো লেখার দরকার নেই। কেমন, ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। পৃথিবী পৃষ্ঠে আমরা যেখানে, মানে আমরা আমাদের বাড়ি ঘর যেখানে রয়েছে, বাড়ি ঘর যেটা রয়েছে, বাড়ি ঘর কেন, আরো অনেক কিছু, হিমালয় পর্বতমালা সেটাও কিন্তু সেই লেয়ারের মধ্যে রয়েছে। ওকে, আমাদের মোটামুটি প্রায় 16 কিলোমিটার জুড়ে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার জুড়ে, মেরু অঞ্চলে একটু কম হবে, মেরু অঞ্চলে মোটামুটি 9 কিলোমিটার মতো পর্যন্ত, মানে মেরু অঞ্চলে 9 কিলোমিটার উঁচু পর্যন্ত যে লেয়ার, প্রথম লেয়ার যেটা, সেটা হচ্ছে আমরা যেখানে বসবাস করছি, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, ফার্স্ট লেয়ার। তাহলে আমাদের এখানে ট্রপোস্ফিয়ারের বিষয়গুলো কিন্তু পড়তে হবে। এগুলো যদি হয়তো 2 নম্বরের বৈশিষ্ট্য আসবে যে ট্রপোস্ফিয়ারের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, 2 নম্বর দিল, তাহলে তোমাকে দুটো জায়গায় তুমি 3টে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা দেখলাম যে জেনারেলি এটা হচ্ছে 16 কিমি পর্যন্ত বিস্তৃত, এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে সেটা হচ্ছে 9 কিমি। আমি অত ডিটেলসে লিখছি না, তোমাদের বইয়ের মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। ওকে, এবং উষ্ণতা যদি আমরা দেখি, এখন শীতকালে আমাদের উষ্ণতা মোটামুটি 13-14, আরো হয়তো কমে যায়, গ্রীষ্মকালে অনেক উষ্ণতা হয়ে যায়, 40-এর কাছাকাছি হয়ে যায় এখন। ওকে, কিন্তু পৃথিবীর যেটা গড় তাপমাত্রা, কত বলতো, পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেটাকে আমরা ধরবো, এবং এখানে উষ্ণতা কত হচ্ছে, 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গড় তাপমাত্রা, এটা কিন্তু মনে রাখবে, পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস। এবং সেখান থেকে ট্রপোস্ফিয়ারে যত উপরে যাব তত উষ্ণতা বাড়ে না কমে, বলো বাড়ে না কমে? যদি পাহাড়ের উপরে ওঠো, যদি পাহাড় হয়, একটা পাহাড়ের উপর যখন তুমি উঠছো, কেমন, এই পাহাড়ের উপরে যত উপরে উঠবে, যেগুলো হিল স্টেশন রয়েছে, দার্জিলিং বল বা বিভিন্ন হিল স্টেশন রয়েছে, দেখবে সেখানে ঠান্ডা। তার মানে তুমি বুঝতে পারছো, উপরে গেলে ঠান্ডা হয়। হিমালয় বা যে কোনো পর্বতের শৃঙ্গে সেখানে কিন্তু বরফ জমে থাকে, তার মানে যত উপরে ওঠা যায় সেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে। তাহলে নিচের দিকে, আমাদের ট্রপোস্ফিয়ারের নিচের দিকে, মানে আমাদের মাটি যেখানে রয়েছে, সেখানে আমরা গড় তাপমাত্রা ধরে রাখলাম 15 ডিগ্রি সেলসিয়াস, এবং যত আমরা উপরের দিকে উঠবো ততই কিন্তু উষ্ণতা কমতে থাকে, এবং উষ্ণতা কমতে কমতে মানে 6.5 ডিগ্রি সেলসিয়াস, 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিমি করে উষ্ণতা কমে। মানে কি, 1 কিলোমিটার মাটি থেকে 1 কিলোমিটার উপরে উঠবে, 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতা কত কমে যাবে, 6.5 ডিগ্রি। ওকে, ধরো আমি বোঝার সুবিধার জন্য হয়তো বললাম যে আমার মাটিতে এখানে এখন 20 ডিগ্রি সেলসিয়াস, যখনই তুমি 1 কিমি উপরে উঠলে, এখানে ধরো 1 কিমি উপরে উঠলে, তাহলে আচ্ছা এটাকে পয়েন্টে লিখি, তোমার আর সুবিধা হবে, কেমন, 20.5 ডিগ্রি লিখতে হবে, 20.5 ডিগ্রি সেলসিয়াস। 1 কিমি উপরে উঠলে এখান থেকে 6.5 বাদ দেবে, তাহলে কত হবে, 14 ডিগ্রি সেলসিয়াস। 2 কিমি উপরে উঠবে, তাহলে আরো
মানে 6 বাদ যাবে, 6.5 বাদ যাবে, তাহলে 6 8 7.5 হবে, তাই না? 7.5 আরো একই উঠবে তখন 1 ডিগ্রি সেলসিয়াস, তারপর আর যখন উঠতে যাবে তখন মাইনাসে চলে যাবে টেম্পারেচার। এই জন্য যখন একদম উপরে একদম টপ লেয়ারে যখন ওঠা যায়, এটা হচ্ছে একদম নিচের লেয়ার, একদম নিচের লেয়ারে হচ্ছে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, এবং একদম উপরে ট্রপোস্ফিয়ার একদম লাস্ট পোর্শন যেটা 16 কিমি উপরে, সেখানে -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। বোঝা গেল? তাহলে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, এই জন্যই একে বলা হয় ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর। ক্রম হ্রাসমান মানে কি? ক্রম মানে মানে সাইমেন্টেনিয়াসলি অর্ডারে ধীরে 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 কমছে। ক্রম হ্রাসমান, হ্রাসমান মানে কমছে, কমা, বৃদ্ধি মানে বাড়া, হ্রাস মানে কমা। তো ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর, উপরে উঠলে ক্রমে ধীরে 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 উষ্ণতা কমে, তাই জন্য একে ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর বলে। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা কিন্তু মনে রাখবে। এটা আছে ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর কোনটাকে বলা হয়, তোমাকে অপশন দেবে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ভাবে। তাহলে ক্রম হ্রাসমান কি বললাম আমরা? উষ্ণতার স্তর। ওকে, এটাকে বলা হয়। ওকে, আর বায়ুমণ্ডলের মধ্যে যদি আমরা দেখি, বায়ুমণ্ডলের মধ্যে প্রায় 75% বাতাস এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে। বেশিরভাগ মানে 4 ভাগের মধ্যে, টোটাল বাতাস যদি আমরা ধরি 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ বাতাস এখানেই থাকে। 4 ভাগের মধ্যে কত বললাম আমরা? 4 ভাগের মধ্যে 3 ভাগ বাতাস কিন্তু আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে। তাহলে বেশিরভাগ বাতাসটা আমাদের এখানে থাকছে। তাহলে বাতাস যদি থাকে, গ্যাসীয় উপাদান বাতাস মানে কার্বন, নাইট্রোজেন, কার্বন বলছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। মেইনলি আমাদের কোন গ্যাসটা বেশি থাকে বলতো? সবথেকে বেশি যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে মোটামুটি 78%, তারপর অক্সিজেন থাকে, যেটা হচ্ছে 21%। ওকে, তারপরে অক্সিজেন থাকে সেটা হচ্ছে 21%। 1 মিনিট। এবং তারপরে কার্বন ডাইঅক্সাইড থাকে, CO2, জলীয় বাষ্প বেশি থাকে অবশ্য, কার্বন ডাইঅক্সাইড যেটা 0.03%, এরকম ভাবে থাকে। জলীয় বাষ্প থাকে, হিলিয়াম, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস এগুলো কিন্তু থাকে। তাহলে বেশিরভাগ বাতাস আমাদের ট্রপোস্ফিয়ারে থাকে, এবং এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবই ঘটে এই লেয়ারের মধ্যে। কি কি ঘটে এখানে? আমাদের ঝড়, বৃষ্টি, বজ্রপাত, মানে আবহাওয়ার যাবতীয় যা পরিবর্তন, কেমন, সবগুলো কিন্তু এই লেয়ারের মধ্যে ঘটে। তার জন্য এই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে রেগে আছে, ক্ষুব্ধ মণ্ডল। রেগে আছে মানে বকাঝকা করে, তো হ্যাঁ করে। যখন মেঘ ডাকে, বজ্রপাত হয়, মানে সেটা বকাঝকা করা। ওকে, তাহলে বকাঝকা বা ঝকা বকা একই জিনিস হলো। তাহলে ক্ষুব্ধ মণ্ডল মানে রেগে আছে, এই মণ্ডলটা মানে এখানে যেহেতু ঝড় বৃষ্টি সবকিছু হয়, বাতাস সবই তো রয়েছে এর মধ্যে, তাহলে কি হচ্ছে এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত বিভিন্ন রকমের সাইক্লোন টাইক্লোন সবই আমরা দেখতে পাই এই লেয়ারের মধ্যে, আমরা যে লেয়ারে বসবাস করি, তাই জন্য একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ওকে, মনে থাকবে। এবং ট্রপোস্ফিয়ারের একদম উপরের দিকে, ট্রপোস্ফিয়ার শুরু হচ্ছে কোথা থেকে? 1 কিলোমিটার থেকে শুরু হচ্ছে, নিয়ে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 4 5 6 করে একদম 16 কিলোমিটার শেষ হচ্ছে। এই লাস্টের দিকে, শেষের দিকে কয়েক কিলোমিটার যদি আমরা যাই, তাহলে সেখানে কিন্তু উষ্ণতা বাড়েও না কমেও না, উষ্ণতা বাড়বেও না কমবে না। ধরো ভিডিও করতে করতে তুমি কোনো কোনো নোট করবে, তখন কি করবে? ভিডিওটাকে পজ করবে, তো থামাবে। পজ করা মানে কি? থামানো। সেই রকম ট্রপোস্ফিয়ারে উঠতে 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 একটা জায়গায় এসে পৌঁছাবে যেখানে উষ্ণতা বাড়বেও না কমবেও না, সেটাকে বলা হয় ট্রপোপজ। মানে ট্রপোস্ফিয়ার ওখানে পজ নিয়ে এসে, বিরতি নিয়ে গেছে, মানে থেমে গেছে ওখানে। উষ্ণতা কমছিল, ধীরে ধীরে ওই জায়গাতে গিয়ে চেঞ্জ হয়ে, মানে আর কোনো পরিবর্তনই ঘটবে না, ওখানে একদম কনস্ট্যান্ট থেকে যাবে। সেটাকে নাম কি বলবো আমরা? ট্রপোস্ফিয়ারকে বলছি ট্রপো ভাই, ট্রপো। এবার তুমি পজ নাও, থামো, সেটাকে বলবো আমরা ট্রপোপজ। তাহলে ট্রপোস্ফিয়ারের একদম উপরের লেয়ার সেটা হচ্ছে ট্রপোপজ। ওকে, এবং তাহলে সেখানে উষ্ণতা কি থাকবে? ওই একদম হাইয়েস্ট যে উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিক্স থাকবে, এটা বাড়বেও না কমবেও না। বোঝা গেল? ট্রপোস্ফিয়ারের ডিটেইলস আমি এখানে বললাম। এরপরে আমি এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর স্ট্র্যাটোস্ফিয়ারের যে জায়গাগুলো রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের বিষয়টা আমরা আলোচনা করব। ওকে, এবং মাইন্ড ম্যাপের মতো জিনিসগুলো একদম মাথার মধ্যে রাখবে। মেন ডেটাগুলো যেগুলো বললাম, এই ডেটাগুলো মনে রাখো। যে কোনো প্রশ্ন, ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল কোন স্তরে বেশিরভাগ বাতাসের উপাদানগুলো থাকে। ওকে, এখানে দেখো বাতাস বেশি থাকে বলে বায়ুর চাপও বেশি। যদি বলে বায়ুমণ্ডলের কোন স্তরে বাতাসের চাপ সব থেকে বেশি, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বাতাসের ঘনত্ব সবচেয়ে বেশি, ট্রপোস্ফিয়ার। বাতাস বেশি মানে ঘনত্ব বেশি ট্রপোস্ফিয়ারে, বাতাসের ঘনত্ব বেশি মানে বাতাসের চাপও বেশি, তাই না? তাহলে ট্রপোস্ফিয়ারে বাতাসের চাপ ঘনত্ব সবগুলো কিন্তু বেশি, মনে রাখবে। ওকে, নেক্সট ট্রপোস্ফিয়ারের পর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, সেটা হচ্ছে 2 নাম্বার লেয়ার, এটা 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ার এটা, তারপরে ট্রপোস্ফিয়ার শেষ হলো 16 কিলোমিটার, তারপর থেকে মোটামুটি প্রায় 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ারের পর প্রায় 45 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এবং
45 কিলোমিটার তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে মোটামুটি 16 কিমি অবধি ট্রপোস্ফিয়ার। তাহলে 16 কিমির পর থেকে 45 কিমি পর্যন্ত, 16 কিমির পর থেকে 45 কিমি পর্যন্ত এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর লেয়ার। ওকে, এবং এখানে উষ্ণতা এবার কিন্তু বাড়ে, উষ্ণতা বাড়ে। তাহলে -56 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, এবার -55 হবে, তারপর -54, -53 হবে, -50, -40, -30, -20, -10, -5 হলো, -4, -3, -2, -1 নিয়ে 0 হবে, নিয়ে লাস্টে 0 ডিগ্রিতে এসে পৌঁছাবে। তাহলে উষ্ণতা বাড়লো, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে। তাহলে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা বাড়ে না কমে? উত্তর হবে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমে। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ে। ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এখানে বাড়ে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ে। আর এখানে মেঘ, ঝড়, বৃষ্টি, জলীয়বাষ্প কিছুই থাকে না। ওকে, বিশেষ থাকে না, এই কারণে এখানে কিন্তু ঝড় বৃষ্টি এগুলো হয় না, এই জন্য একে কি বলা হয়, শান্ত মণ্ডল বলা হয়, মানে গুড বয় এটা। ওকে, শান্ত মণ্ডল বলা হয়, এবং শান্ত মণ্ডল বলে এখানে আমরা এর মানে সুযোগটা নিয়ে, এর সুবিধাটা আমরা নিয়ে এখানে আমরা বিমান টিমান গুলো চালাই। ওকে, জেট প্লেন গুলো এখানে এর মধ্যে চলে, জেট প্লেন গুলো শান্ত মণ্ডলে চলে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না, আবহাওয়ার কোনো গোলযোগ এর মধ্যে নেই, তাহলে নিশ্চিন্তে জেট প্লেন গুলো চালানো যাবে, তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলে। ওকে, শান্ত মণ্ডল বলা হয়। আর ভূপৃষ্ঠের সাপেক্ষে আমরা দেখলাম এইখানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মোটামুটি এর মধ্যেই আবার ধরো এটা 16 কিলোমিটার, মেরু অঞ্চলে তো দেখলাম 9 কিলোমিটার থেকে আমাদের শুরু হয়ে যাবে, তাহলে মোটামুটি 15 থেকে 35 কিমি এই জায়গাতে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা ওজনের একটা লেয়ার থাকে, ওজন গ্যাস। ওজন গ্যাস মানে হচ্ছে O3, ওজন গ্যাস, সেটাকে বলা হয় ওজন স্তর বা ওজোনোস্ফিয়ারও বলতে পারো, ওজন স্তর। এই ওজন স্তর কি করে, সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে, আল্ট্রা ভায়োলেট রে মানে অতি বেগুনি রশ্মি কে শোষণ করে নেয়। তাতে কি হয়, অতিবেগুনি রশ্মি কিন্তু শোষণ না করতো, এই ওজন স্তর যদি না থাকতো, তাহলে অতিবেগুনি রশ্মি পুরো আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাতো। ভূপৃষ্ঠে এসে পৌঁছালে আমাদের চোখে এসে পড়লে চোখে ছানি পড়তো, চামড়াতে মানে স্কিনে আসলে স্কিন ক্যান্সার হতো, প্রজনন ক্ষমতা মানে বংশবৃদ্ধির ক্ষমতা কমে যেত, উদ্ভিদের ক্ষেত্রেও অঙ্কুরোদ্গম, সালোকসংশ্লেষ কমে যেত, নানা রকম পরিবর্তন করতো, মানে পুরো বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়ে যেত, এবং ধীরে ধীরে প্রাণীটাও কিন্তু মানে বিনাশ ঘটতো। ওকে, তো এখানে ওজন স্ফিয়ার এটা কি করে, প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে, ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে, প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে, প্রাকৃতিক সৌর পর্দা। ওকে, টেক্সট বুক পড়াতে পড়াতে যেগুলো আমাদের এক্সট্রা ডেটা ক্লাস চলাকালীন মনে পড়বে আমি সেগুলো অবশ্যই মেনশন করে দেবো। আর অনেক কিছু ডেটা রয়েছে, এরপর আমাদের যখন কোশ্চেন আনসার হবে তখন যদি কোনো অ্যাডিশনাল কোশ্চেন থাকে বা কোনো পয়েন্ট হয়তো ক্লাস চলাকালীন আমি হয়তো বলতে ভুলে গেছি, সেগুলো আমি অবশ্যই বলে দেবো, নেক্সট ক্লাসগুলোতে বলে দেবো। ওকে, যাবতীয় আমি চেষ্টা করবো বেশিরভাগই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা অবশ্যই করবো। তাহলে জেট প্লেন গুলো চলাচল করে সেটা তুমি আগেই বলে দিয়েছি যে জেট বিমান যেগুলো সেগুলো কিন্তু এই স্তরের মধ্যে চলাচল করে। ওকে, আর কি দেখলাম, এখানে বাতাসের চাপটা কি হবে, কমবে, বাতাসের চাপটা কমবে যেহেতু বাতাসটা কম রয়েছে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারেও তাই, স্ট্র্যাটোস্ফিয়ার উঠতে 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 দেখা গেল যে উষ্ণতা বাড়তে 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 শূন্য হলো, উষ্ণতা বাড়তে বাড়তে শূন্য হলো। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরের দিকে যেখানে উষ্ণতা বাড়বেও না কমবে না সেখানে একটা পজ নেবে, সেটাকে নাম কি, সেটার নাম হচ্ছে, যেমন ট্রপোস্ফিয়ারের লাস্টে ছিল ট্রপোপজ, সেরকম স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে থামবে সেটাকে বলবো আমরা স্ট্র্যাটোপজ, পজ মানে থামা। ওকে, হলো, তাহলে এটা হচ্ছে মোটামুটি এটা স্ট্র্যাটোপজ। এবং স্ট্র্যাটোপজটা একদম লাস্টে হয় না, কিছুটা কিলোমিটার জুড়ে থাকে, তো অনেক সময় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু উষ্ণতা থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোপজে। ওকে, এবং একদম লাস্টে 0 ডিগ্রির কাছাকাছি পৌঁছায়। আমি এটা মুছে দিলাম। এরপরে 2 নম্বর লেয়ার আমাদের হলো কেমন, 2 নম্বর লেয়ার আমাদের হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এবং আমরা 3 নম্বর যে আমাদের লেয়ার, 3 নম্বর লেয়ারে যাব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, 3 নম্বর লেয়ার সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটা কত কিলোমিটার পর্যন্ত তো মুখস্থ করা দরকার নেই, মোটামুটি তারপর থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, 85 কিলোমিটার মানে স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার কত ছিল, 45 কিলোমিটার ছিল, তাহলে 45 কিমি থেকে 85 কিমি মানে 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। ওকে, এগুলো মুখস্থ করা তো দরকার নেই। এবং উষ্ণতা কিন্তু এবার কমবে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কম ছিল, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়েছিল, উষ্ণতা কম ছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে কি ছিল, উষ্ণতা বাড়ছিল, এখানে আবার কমবে। ওকে, এবং কমতে কমতে অনেক নিচে চলে আসে, কত চলে আসে,
স্ট্র্যাটোস্ফিয়ারের শেষে উষ্ণতা ছিল 0°C, তাহলে উষ্ণতা আরো কমবে, উষ্ণতা কমতে কমতে -90°C এর কাছাকাছি চলে আসে মেসোস্ফিয়ারে। এই জন্য একে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর। ওকে, প্রশ্ন আসবে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কাকে বলা হয়? শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারকে, যেহেতু এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা সব থেকে কম। ওকে, আর এখানে বাতাসের চাপও কম, ঘনত্বও কম, এবং মেসোস্ফিয়ারের একদম লাস্টে কি রয়েছে? মেসোপজ রয়েছে, মেসোপজ। ওকে, প্রত্যেকটার মধ্যে একটা পজ রয়েছে। মেসোস্ফিয়ার হলো, আর কিছু আমাদের দরকার নেই মেসোস্ফিয়ার থেকে, শীতলতম স্তরটা মনে রাখবে। এরপর 4 নম্বর লেয়ার হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মো মানে তাপ, থার্মোস্ফিয়ার মানে আবার উষ্ণতা কি হবে? এখানে উষ্ণতা বাড়বে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। ওকে, এবং এটা মেসোস্ফিয়ারের পর থেকে এটা 3 নম্বর লেয়ার ছিল, 4 নম্বর লেয়ার। মেসোস্ফিয়ারের পর থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত। তাহলে 85 পথ থেকে 500 কিলোমিটার পর্যন্ত, মানে প্রায় 415 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এবং উষ্ণতা বাড়ে, -92°C ছিল, সেখান থেকে উষ্ণতা বাড়বে এবং 1200°C এর কাছাকাছি হবে। প্রচুর উষ্ণতা, 100তে জল ফোটে, সেখানে 1200, প্রচুর তাপমাত্রা এখানে থাকে। ওকে, এই জন্য একে বলা হয় বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। বায়ুমণ্ডল সব থেকে উষ্ণতম স্তর। অনেকে হয়তো ভাববে যে এক্সোস্ফিয়ার, হ্যান এগুলো উত্তর হবে, কিন্তু ওগুলো কিন্তু ফিক্সড নয়, ফিক্সড থাকে না। ওইরকম উষ্ণতা ওই আইনিত অবস্থায় থাকে, উষ্ণতা কিন্তু কন্টেন্ট করতে পারে না, ধরে থাকতে পারে না। সঠিক উত্তর কিন্তু হবে আমাদের এই থার্মোস্ফিয়ার হচ্ছে উষ্ণতম স্তর। ওকে, অনেকের কনফিউশন থাকে, বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারটাই হচ্ছে উষ্ণতম স্তর। ওকে, এখানে কেন উষ্ণতা বেশি? এখানে ইউভি রশ্মি, এই যে অতিবেগুনি রশ্মি যেটা ইউভি, তারপর এক্স রে, কেমন এক্স রে, তারপরে আমাদের এখানে গামা রে, কেমন গামা রে, এবং মহাজাগতিক রে মানে কসমিক রে। মহাজাগতিক রে মানে হচ্ছে কসমিক রে, এগুলো থাকে। এবং এগুলো থাকার ফলে মানে এগুলো শোষিত হয় সূর্য এবং মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আসা, এগুলো এই সমস্ত রশ্মিগুলো এখান দ্বারা শোষিত হয় এবং উষ্ণতা বাড়ে। ওকে, এখানে আমাদের কি রয়েছে? এই থার্মোস্ফিয়ারের মধ্যেই আমাদের রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে, কেমন আন্তর্জাতিক স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু এর মধ্যে অবস্থিত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এবং বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়? না তো থার্মোস্ফিয়ার থেকে। বেতার তরঙ্গ যেগুলো সব টেলিকাস্ট হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো টিভিতে বা রেডিওতে আমরা আগে শুনতে পেতাম, রেডিওতে বা এখন আমরা টিভিতে দেখতে পাই, সবগুলো ওই থার্মোস্ফিয়ার বা তোমাদের আয়নোস্ফিয়ার বলতে পারি, সেখান থেকে কিন্তু প্রতিফলিত হয়। ওকে, তাহলে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? তাহলে থার্মোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার। ওকে, আয়নোস্ফিয়ার বলতে পারো। এবং এখানে কি হয়? মেরু যদি লক্ষ্য করা যায়, দুটো আমাদের পৃথিবীর মধ্যে দুটো মেরু রয়েছে, এখানেও এবং এখান থেকে কিন্তু বিভিন্ন আলোর ছটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই জন্য ওখানে তো 6 মাস দিন 6 মাস রাত, তার জন্য কি হচ্ছে, ওই মেরুজ্যোতি যখন দেখা যায়, অরোরা বলা হয়, সেই মেরুজ্যোতির ফলে কিছুটা আলোকিত হয় এবং মানুষ তার যাবতীয় কার্যাবলীগুলো করতে পারে। ওকে, তাহলে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি বা অরোরা, মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের মধ্যে লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট আমাদের যেটা স্তর, এক্সোস্ফিয়ার। ওকে, 5টা মেইন স্তর। এক্সোস্ফিয়ার এটা যে 5 নম্বর, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সো মানে বাইরে, এক্সোস্ফিয়ার মানে একদম বাইরের স্তর। এটা 500 কিলোমিটার থেকে, এই মানে এটা কাটলাম, 500 থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এটা মনে রাখবে। এবং উষ্ণতা কিন্তু 1200°C থেকে আরো বেশি হয়, 1600°C পর্যন্ত হয়, কিন্তু এটা উষ্ণতম স্তর হবে না, কারণ এটা ফিক্সড নয়। আর এটা ফিক্সড উষ্ণতা কিন্তু থাকে, এটা কিন্তু চেঞ্জেস হয়। ওকে, পরিবর্তনশীল। ওকে, এবং এর এখানে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন অবস্থান করে। কৃত্রিম উপগ্রহকে কিন্তু এক্সোস্ফিয়ারে স্থাপন করা হয়। ওকে, স্যাটেলাইট, যেটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এখানে কিন্তু থাকে। ওকে, আর নেক্সট আরেকটা লেয়ার তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। 5 নম্বরের পর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা একটা স্তর, কেমন ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ারের পরে, এটা মানে একদম বাকিটা, মানে তারপর থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত, প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত।
এবং এখানে উষ্ণতা 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছে মানে বেশি হয় এখানে। ওকে, 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বেশি হয় মানে হতে পারে। ওকে, কিন্তু সেটা স্টেবল নয়, তার জন্য সেটাকে আমরা উষ্ণতম স্তর ধরবো না। ওকে, তাহলে আমরা উচ্চতা উষ্ণতার ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলের এখানে মূলত পাঁচটা বা হিসাব মতো দেখতে গেলে 6টা লেয়ার আমরা দেখলাম। এরপর আমরা আরো এক ভাগে বায়ুমণ্ডলের ভাগ দেখব। কেমন? আরো একরকম ভাবে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় সেটা আমরা দ্রুত দেখে নেব। সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে দুটো ভাগে ভাগ করব। কেমন? এক হচ্ছে সমমণ্ডল আর আরেকটা হচ্ছে বিষমমণ্ডল। ওকে, সমমণ্ডল মানে হচ্ছে বায়ুমণ্ডল যেখানে বাতাসের উপাদানগুলো মোটামুটি প্রায় সর্বত্র একই থাকে, একই অনুপাতেই প্রায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যতটা পর্যন্ত মানে ভূপৃষ্ঠ থেকে একদম যতটা উচ্চতা পর্যন্ত মানে বাতাসের বিভিন্ন উপাদানগুলো প্রায় সব জায়গাতেই প্রায় সমান অনুপাতে থাকে, তাদের রেশিওটা একই রকম ভাবে মেনটেন করে থাকে, সেটাকে আমরা বলবো সমমণ্ডল। সমমণ্ডলের মধ্যে প্রথম তিনটে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং তারপর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। ট্রপো, স্ট্র্যাটো এবং মেসো, এই তিনটে লেয়ার পড়ে, তিনটে লেয়ার সমমণ্ডলের মধ্যে পড়ে। আর বিষমমণ্ডল মানে হচ্ছে যে তারপরের গুলো যেগুলো রয়েছে, থার্মোস্ফিয়ার বলবো, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার মেইনলি। কেমন? এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এখানে কিন্তু বাতাসের উপাদানগুলো সর্বত্র একই অনুপাতে থাকে না, এগুলোকে বলা হয় বিষমমণ্ডল। ওকে, এই জিনিসটা আমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এরপরে ওজোন স্তর আমরা দেখছিলাম কত। ওজোন স্তর আমাদের থাকে, পড়েছি আমরা যে 15 কিলোমিটার থেকে প্রায় 35 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি থাকে, আমাদের ওজোন লেয়ারের একটা স্তর থাকে। এবার আমাদের পড়তে হবে যেটা ওজোন স্তরের উৎপত্তি। কেমন? O3 মানে ওজোন স্তরের বা ওজোন গ্যাসের উৎপত্তি। ওকে, কিভাবে ঘটে? এখানে বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রথমে যে অক্সিজেন অণু থাকে, অক্সিজেন অণু O2 অণু, সেটা অতিবেগুনি রশ্মি ইউভি রে 240 ন্যানোমিটারের কম, অবশ্যই 240 ন্যানোমিটারের কম সেটাকে শোষণ করে। কম তরঙ্গ দৈর্ঘ্যে ইউভি রেসি, সেটা হচ্ছে লো ওয়েভলেন্থ। ওকে, কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং শোষণ করার পর পারমাণবিক অক্সিজেনে ভেঙে যায়। দুটো পারমাণবিক অক্সিজেনে ভেঙে যায়। অক্সিজেন গ্যাসটা কোথায় ঘটছে? এটা স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটছে। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার কি করে, এই এখানে যে অক্সিজেন পরমাণুগুলো তৈরি হলো তাদের মধ্যে এটা কি করবে, একটা এই অক্সিজেন যেটা রয়েছে সেটা একটা অক্সিজেন আরেকটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, O3 তৈরি করবে। এটাও তাই, একটা অক্সিজেন সেটা এই একটা পারমাণবিক অক্সিজেন সেটা অক্সিজেন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু সৃষ্টি করবে। তাহলে এরকম ভাবে কিন্তু আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। ওকে, তাহলে অক্সিজেন প্রথমে ভেঙে গেল পারমাণবিক অক্সিজেনের এবং সেগুলো অন্য অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস সৃষ্টি করে। ওকে, আবার ওজোন যেটা থাকে O3, সেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোকের প্রভাব হতে পারে বা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে এর এটাকে শোষণ করার পর কি হয়, সেটা ভেঙে যায়, অক্সিজেনে ভেঙে যায় এবং পারমাণবিক অক্সিজেনে ভেঙে যায়। এবার যে পারমাণবিক অক্সিজেনটা ভেঙে গেল, পারমাণবিক অক্সিজেন যেটা তৈরি হলো, সেই পারমাণবিক অক্সিজেন সেটা আরেকটা ওজোন অণুকে ভেঙে দেবে, নিয়ে কি তৈরি হবে, দুটো অক্সিজেন অণু তৈরি হবে। তাহলে এরকম ভাবে কিন্তু ওজোন অণুটা ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে এরকম ভাবে সৃষ্টি হচ্ছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করছে অক্সিজেন অণু, যে পারমাণবিক অক্সিজেনে পরিণত হচ্ছে, পারমাণবিক অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু সৃষ্টি করছে। আবার এই ওজোন অণু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, এটা বেশি ওয়েভলেন্থের বেশি তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণু এবং পারমাণবিক অক্সিজেনে পরিণত হচ্ছে এবং পারমাণবিক অক্সিজেন অন্য কোনো ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে দুটো অক্সিজেন, দেখো 2 2 4, এটা একটা আর তিনটে চারটে, তাহলে দুটো অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে, এরকম ভাবে কিন্তু ভেঙে যায়। তাহলে ওজোন স্তরের মধ্যে ওজোন গ্যাস সৃষ্টি হয়, ধ্বংসও হয়। তাহলে ওজোন সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তার জন্য ওজোন গ্যাসের অনুপাত ঠিক থাকছে বাতাসে, সেটা কিন্তু বাড়ছেও না এবং কমছেও না। ওকে, এবার আমরা দেখবো আর কিছু কিছু জায়গা রয়েছে যেটা আমরা আজকের ক্লাসে দেখে নেবো। সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের যে অক্সাইড রয়েছে বা সিএফসি রয়েছে সেগুলোর ভূমিকা কি, সেটা আজকের ক্লাসে আমি দ্রুত একবার বলে দিই। ওকে, দেখো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে আমরা দেখবো অতিবেগুনি রশ্মির প্রভাব। তাহলে ওজোন স্তর ধ্বংসে O3 ধ্বংসে প্রথমে দেখবো ইউভি এর প্রভাব। ইউভি রশ্মির প্রভাব কি, মানে এখানে ওজোন গ্যাস যেটা রয়েছে O3, সেটা ইউভি রে অতিবেগুনি রশ্মি এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর 220 থেকে 340।
ওকে, মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য 220 থেকে 340 ন্যানোমিটার, এনএম মানে হচ্ছে ন্যানোমিটার, ন্যানোমিটার। ওকে, এর সাহায্যে ভেঙে যাচ্ছে অক্সিজেন অণুতে, O2 এবং অক্সিজেন পারমাণবিক অক্সিজেন ভেঙে যাচ্ছে। তারপর আমরা কি বলছিলাম, সে পারমাণবিক অক্সিজেন আরেকটা অক্সিজেন অণুকে ভেঙে দিয়ে দুটো অক্সিজেন অণুতে পরিণত হয়েছে। তাহলে এরকম ভাবে অতিবেগুনি রশ্মি বেশি তরঙ্গ, যারা 220 থেকে 340 ন্যানোমিটার মনে রাখতে পারবে না, তারা লিখবে অক্সিজেন অণু, ওজন অণু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে অক্সিজেন অণু এবং পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। সেই পারমাণবিক অক্সিজেন পরে আবার একটা ওজন অণুকে অক্সিজেন অণুতে পরিণত করে, নিয়ে বিক্রিয়াটা দেবে। ওকে, তাহলে এটা ওজন স্তর কিভাবে অতিবেগুনি রশ্মির সাহায্যে ভেঙে যায় সেটা আমরা দেখলাম। এবার দেখবো 2 নম্বর হচ্ছে যে সিএফসির ভূমিকা। সিএফসি, সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, ক্লোরোফ্লুরোকার্বন সেটা শীততাপ নিয়ন্ত্রিত মেশিন মানে এসির মধ্যে থাকে, এসির মধ্যে থাকে। তারপরে ফ্রিজ মানে রেফ্রিজারেটর। ওকে, রেফ্রিজারেটর সেগুলোতে আগে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, রেফ্রিজারেটর এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। এগুলোতে সিএফসি থাকে, সেই সিএফসি গুলো ধীরে ধীরে একটা সময় এসে ওই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে ওজোন অণুকে কিন্তু ভেঙে দেয়। ওকে, যেমন একটা সিএফসির উদাহরণ হচ্ছে CFCl3। ওকে, একটা হচ্ছে CFCl3, এটা একটা সিএফসির উদাহরণ। সেটা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং শোষণ করার পর সক্রিয়, তুমি এরকম ভাবে ডট দিতে পারো, সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এবং একটা দেখো ক্লোরিন বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে থাকবে, CFCl3 ছিল, তাহলে CFCl2 হবে, একটা ক্লোরিন যেহেতু বেরিয়ে গেছে। যে সক্রিয় ক্লোরিনটা বেরিয়ে গেল, সেটা আবার কি করবে, সেই সক্রিয় ক্লোরিন সেটা হচ্ছে ওজন অণুর সঙ্গে ওজন অণুর সঙ্গে বিক্রিয়া ঘটবে এবং এখানে তৈরি হবে ClO, ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন হবে। ClO, তাহলে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে দুটো পড়ে আছে, তাহলে O2 অক্সিজেন তৈরি হবে। ওকে, তাহলে এরকম ভাবে এ কি করলো, অতিবেগুনি রশ্মি শোষণ করে সক্রিয় ক্লোরিন তৈরি হলো, সেই সক্রিয় ক্লোরিনটা ওজন অণুকে ভেঙে দিচ্ছে, নিয়ে এখানে ClO এবং O2 তৈরি হচ্ছে। এই ClO ইও কিন্তু ক্ষতিকারক, এ কি করে, এও কিন্তু ওজন অণুকে ভাঙতে পারে। এ কি করে ভাঙবে, এ যদি ভাঙে তাহলে ClO যেটা তৈরি হলো সেটা ওজন অণুর সঙ্গে বিক্রিয়া ঘটাবে এবং বিক্রিয়া ঘটানোর পর এও কিন্তু আবার শুধু Cl মানে সক্রিয় ক্লোরিন তৈরি করবে এবং এখানে তিনটে আর একটা চারটে মানে 2O2 তৈরি হবে। তাহলে এখানে আবার সেই ঘুরে ফিরে সক্রিয় ক্লোরিন তৈরি হলো, সেটা আবার কি করবে, আবার একটা ওজন অণুকে ভাঙবে, নিয়ে ClO2 হবে, সেটা আবার ওজনের সময় ভাঙবে, আবার মানে সক্রিয় ক্লোরিন তৈরি হবে। ওকে, তাহলে এখানে সক্রিয় ক্লোরিন বা ClO তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ওজন অণুকে ভেঙে দিচ্ছে। এবং দেখা যায় যে এগুলো কিন্তু এক একটা সক্রিয় ক্লোরিন যেটা, সেগুলো কিন্তু প্রায় এক এক লক্ষ ওজন অণুকে ভেঙে দিতে পারে, যেহেতু অনেক প্রত্যেকটা স্টেপেই ভাঙছে। ওকে, এরকম ভাবে কিন্তু ভাঙতেই থাকে, চক্র আকারে কিন্তু ঘটতেই থাকে। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা ইউভি রশ্মি দেখলাম, সিএফসি দেখলাম, এবার আমরা দেখবো 3 নাম্বার ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইড মানে NO বা N2O নাইট্রাস অক্সাইড, এবং এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এগুলোর ভূমিকা আমরা দেখবো। যেগুলো সুপারসনিক জেট যেগুলো রয়েছে, সুপারসনিক মানে বাতাসের থেকে বেশি বেগে চলে, সুপারসনিক জেট যেগুলো রয়েছে সেগুলো থেকে নাইট্রোজেন অক্সাইড মানে নাইট্রিক অক্সাইড NO তৈরি হয়, সেটা ওজন অণুকে কিন্তু ভেঙে দেয়। ওকে, যেহেতু জেট প্লেন ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়, তখন ওই ওজন অণুকে ভেঙে দেয়, নিয়ে NO2 একটা অক্সিজেন নিয়ে নিল, তাহলে এখানে দুটো পড়ে থাকবে, তাহলে O2, তাহলে ওজন অণুকে কিন্তু অক্সিজেনে ভেঙে দিল। ওকে, বা এখানে আমাদের দেখা যায় যদি NO2 থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে N2O লিখছে, নাইট্রাস অক্সাইড হবে না, NO2 হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, সেটাও কিন্তু O3 কে ভেঙে দিতে পারে। ওকে, O3 কে কিভাবে ভাঙবে, এখানে NO তৈরি হবে, NO নাইট্রিক অক্সাইড তৈরি হবে, তাহলে এখানে আরেকটা অক্সিজেন পড়ে আছে, এখানে চারটে, তাহলে 2O2। ওকে, এরকম ভাবে কিন্তু ওজন অণুগুলোকে অক্সিজেন অণুতে ভেঙে দেয়। ওকে, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আবার কিন্তু NO তৈরি হলো, নাইট্রিক অক্সাইড তৈরি হলো, তাই এই NO আবার ওজন অণুকে ভাঙবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার ওজন অণুকে ভাঙবে, আবার NO তৈরি হবে, এরকম কিন্তু চলতেই থাকে। তাহলে এরকম ভাবে আমাদের মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অতিবেগুনি রশ্মির প্রভাবেও ওজনটা ভেঙে যায়, CFC ক্লোরোফ্লুরোকার্বনের প্রভাবেও কিন্তু ওজন অণু ভেঙে যায়, আবার নাইট্রোজেন অক্সাইড রয়েছে NO বা NO2, এগুলো সুপারসনিক যে জেট বিমানগুলো রয়েছে, সেখান থেকে যে নাইট্রোজেন অক্সাইড গুলো বের হয়, সেগুলো কিন্তু ওজন অণুকে ভেঙে দেয়। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ওজন স্তর ধ্বংসে CFC ভূমিকা লেখো, বা নাইট্রোজেনের অক্সাইডগুলি ভূমিকা লেখো। ওকে, তখন কিন্তু তোমাদের লিখতে হবে। যারা পুরো নোটস পত্র চাইছো, পুরো আমাদের পরীক্ষার জন্য যেভাবে লিখতে হয় ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের নোটস যদি তোমরা চাইছো, এখানে আমি স্ক্রিনে আরো একবার দিয়ে দিচ্ছি, আমাদের পেড গ্রুপের মধ্যে ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। আমি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের নোটসগুলো দিই, ম্যাম ইতিহাস বইয়ের নোটসগুলো দেয়।
তাহলে 4টি বিষয়ের নোটস, পরীক্ষার আগের সাজেশন সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু একদম পুরো মানে রেডিমেড নোট তোমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পাবে। এবং মাসে, মাসে ফি রাখা হয়েছে। মাসে, মাসে একদম ন্যূনতম ফি, একদম সারা বছরের ফি আমরা রাখিনি। মাসে, মাসে একদম ন্যূনতম ফি রয়েছে, সেটা পে করে তোমরা কিন্তু আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে পারো। ওকে? ম্যামের ক্লাসগুলো তোমরা পাবে না, কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সবগুলো না হলেও বেশিরভাগ ক্লাস আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ওকে? চাইলে তোমরা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। তার কারণ তোমাদের উদ্দেশ্যে ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছিলে। তাহলে ক্লাসগুলোতে লাইক দেবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে এবং যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।